চায়ের রাজধানী সবুজে ঘেরা শ্রীমঙ্গল। এখানে আছে দৃষ্টিনন্দন চা বাগান, রাবার বাগান, মাধবপুর লেকের নয়নাভিরাম সৌন্দর্য। লাউয়াছড়া উদ্যানের মাঝে রেলপথ। রাজধানী ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায় এমন একটি আদর্শ গন্তব্য হতে পারে শ্রীমঙ্গল। সব মিলিয়ে এক অসাধারণ যাত্রা শুরু করা যায় পারাবত এক্সপ্রেস ট্রেনে। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, চায়ের রাজধানী। আর আজকের যাত্রাটা একটু স্পেশাল, কারণ আজকে আমি বরাবর মতো সোলো ট্রাভেলার না। আজকে আমার সাথে আছেন সুমন ভাই, যিনি সেই সুদূর ওশেনিয়া থেকে ঢাকাতে এসেছেন আমার সাথে সফর করার জন্য। তো চলুন একসাথে সফর শুরু করি। সফর করতে করতে গল্প হবে, কথা হবে। কেবিন, এটা যদিও ডাবল কেবিন। এখানে এসি সিট হিসেবে 6 জন, 3 জন করে 6 জন বসতে পারে। এই হচ্ছে আমার সিট। এসির সুবিধা যথেষ্ট পরিমাণে আছে এবং এসির যে হাওয়া সেটা যথেষ্ট ঠান্ডা হাওয়া। কিন্তু অসুবিধা হচ্ছে আমার জন্য বিশেষত যে বাহিরে এই যে দেখেন কিছুই দেখতে পাচ্ছি না, আপনাদেরকে দেখাতে পারছি। বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি পারাবত এক্সপ্রেস, যার ট্রেন নম্বর 709, 710। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত পারাবত এক্সপ্রেস একটি আন্তনগর ট্রেন, যা ঢাকা থেকে সিলেট স্টেশনের মাঝে চলাচল করে। এই রেল সেবাটি 1986 সালে চালু করা হয়। যদিও এই ট্রেন তৎকালীন সময়ে শুধুমাত্র ইঞ্জিন ঘোরানোর জন্য আখাউড়া জাংশনে থামানো হতো। তাছাড়া ঢাকা এবং সিলেটের মাঝে একদম বিরতিহীন চলাচল করত। তবে পরবর্তীতে এই ট্রেনের বিভিন্ন বিরতি স্টেশন যুক্ত করা হয়। ট্রেনটিকে সাধারণত 2900 সিরিজের লোকোমোটিভ দ্বারা চালানো হয়। পারাবত এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে ঢাকা বিমানবন্দর, ভৈরববাজার জংশন, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, কুলাউড়া, মাইজগাঁও এবং সর্বশেষ সিলেট স্টেশন। ঢাকা থেকে সিলেট পর্যন্ত ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 375 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 719 টাকা, এফ সিট বা নন এসি কেবিনে 575 টাকা এবং এসি সিট বা এসি স্লিপার কোচে 863 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। এটা হচ্ছে ভৈরব বাজার পর্যন্ত জার্নি করে আপনার কেমন লাগলো? আমার কাছে তো খুবই ভালো লাগছে সোফার। অনেক বছর পরে ট্রেন জার্নি, কত 17 বছর প্রায় এরকমই, 16-17 বছর পরে ট্রেন জার্নি। খুবই ভালো লাগলো আর কি। আচ্ছা, এখন আমাদের জার্নির আরো বেশ কিছু অংশ বাকি আছে, সেটিও আমরা উপভোগ করব। আমাদের এখন কাজে দেখি আমরা কোনো খাবার পাই কিনা। আমার তো স্ট্রিট ফুড, এটা তো স্ট্রিট ফুড না, ট্রেন স্টেশন ফুড পাওয়া যায় কিনা, এটার জন্য আমরা নামা ভৈরববাজার স্টেশনে দেখি। তবে এখানে আমি পাওয়া যায় কিনা, কলা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, কলা, চাটনি এগুলো। এখন আমরা টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ ধরে যাত্রা করছি। 1910 থেকে 1914 সালের মধ্যে টঙ্গী ভৈরব আখাউড়া লাইন নির্মাণ করা হয়। তবে উল্লেখ্য, ওই সময়ে মেঘনা নদীর উপরে কোনো সেতু ছিল না। 1937 সালে মেঘনা নদীর উপরে প্রথম রেল সেতু তৈরি করা হয়, যার নাম ভৈরব রেল সেতু।
সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক। আখাউড়া জাংশন না গিয়ে আমাদের লাইন বাইপাস হয়ে আখাউড়া কুলাউড়া ছাতক রেলপথে যাত্রা করবে। এই লাইনটি চলে গেছে শ্রীমঙ্গল কুলাউড়া সিলেট হয়ে ছাতক বাজার। আসামের চা উৎপাদনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের সাথে একটি রেলপথ সংযোগের জন্য আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি 1891 সালে বঙ্গের পূর্বাঞ্চলে একটি রেলওয়ে ট্র্যাক নির্মাণ শুরু করে। চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত 150 কিলোমিটার 1895 সালে চালু করা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর পর্যন্ত রেলপথ স্থাপন করা হয়। কুলাউড়া থেকে সিলেটের লাইন সব শেষে 1912 থেকে 1915 সালের মাঝে চালু করা হয়। অর্থাৎ 1915 সাল থেকে সিলেটের সাথে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপন হয়। এখন আমরা সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে আমাদের লাইনটি মূল যে লাইন আছে, মানে এই লাইন তো চিটাগাংয়ের দিকে চলে গেছে, এই লাইন থেকে আমরা সিলেটের দিকে প্রবেশ করব। এই যে আলাদা হয়ে যাচ্ছে, আমরা দেখেন এদিকে চলে আসলাম। আর ওই যে মেইন লাইন যেটা দেখছেন, ওই লাইন তো যে বামে থেকে গেল, ওইটা চিটাগাং চলে গেছে। রাজধানী ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায় এমন একটি আদর্শ গন্তব্য হতে পারে শ্রীমঙ্গল। সকালের পারাবত ট্রেন ধরে শ্রীমঙ্গল গিয়ে সারাদিন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যার ঢাকাগামী পারাবতে ফিরে আসা যায়। এক্ষেত্রে শ্রীমঙ্গল ঘোরার জন্য হাতে সময় থাকে 5 থেকে 6 ঘন্টার মতো। তবে একটু ভালোভাবে সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলে এক রাত সেখানে থেকে পরদিন সন্ধ্যায় পারাবত ধরে ঢাকা ফেরা যায়। আমাদের এবারের সফর হবে এই রকম। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে অবতরণ করলাম। আমাদের যাত্রা ফুরালো আপাতত। আজকে আমরা শ্রীমঙ্গলে নেমে যাচ্ছি। চায়ের দেশ আমাদের স্বাগতম জানাচ্ছে। চায়ের দেশে চা দেখব, চা দেখে তারপর বিদায় নেব। এটা হলো আমাদের আজকের বাহন। এই বিল্ডিংয়ের দোতলায় ওঠার পরে এখানে প্রথমেই বসার জন্য একটি জায়গা, এরপর এখানে বলা যায় ড্রয়িং রুম। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে নিচের যে ড্রয়িং রুমটা সেইটা, আর এই হচ্ছে দোতলার ড্রয়িং রুম। দোতলার ড্রয়িং রুমের পরেই এখানে এক এক কর্নারে এক একটা করে রুম আছে। এই হচ্ছে এই হোটেলের রুম। এটা ট্রিপল রুম বা ফ্যামিলি রুম। এটা একটা সিঙ্গেল বেড আর এখানে একটা ডাবল বেড। তাছাড়া এখানে আছে টেলিভিশন, এখানে ক্লোজেট, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম মানে কি, এটা বিশাল একটা ওয়াশরুম। এই বসার জায়গাটার নাম হচ্ছে মোহনা। আমার কাছে মনে হচ্ছে এই মোহনা নামক এই যে বসার জায়গা, এখানে বসে বৃষ্টি উপভোগ করতে অন্যরকম একটা অনুভূতি লাগবে।
আজকে মেঘলা দিন, তবে বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে হয়তো আমার অনুভূতিটা কেমন হয় সেটা আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম। এর ঠিক পাশেই আছে তরু ছায়া, এটাও একটা কটেজ, আর এই কটেজের বাহিরেও এখানে সুন্দর বসার একটি জায়গা আছে। আর এই যে সামনে যে ডুপ্লেক্সটি দেখা যাচ্ছে, এই ডুপ্লেক্সে আজকে আমি আছি। এই বিল্ডিংয়ে আর কেউ নেই। এই টি হেভেন রিসর্টের একটি অংশ হচ্ছে এই বিল্ডিংটা। আজকে এই বিল্ডিংয়ে আর কোনো গেস্ট নেই। এই পুরো বিল্ডিংয়ে আমি এবং আমার সাথে যারা এসছে, আজকে আমরাই হচ্ছে এই বিল্ডিংয়ের একমাত্র গেস্ট। তো এখানে পরিবেশটা অনেক ছিমছাম, মেইন রোডের পাশেই, তো এই জন্য সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। আর এই বিল্ডিংয়ের পেছনের অংশে আছে সুইমিং পুল। এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। তো এখান থেকে শাওয়ার নিয়ে তারপরে সুইমিং পুলে নামা যাবে। আমি নামলাম আগে। মামা নেমে অলরেডি সাঁতার কাটা শুরু করে দিয়েছে। সুইমিং পুলে থাকতে থাকতে বৃষ্টি। হ্যাঁ, চা কফি। আচ্ছা ঠিক আছে, চা কফি বাদ দেই। বৃষ্টির মধ্যে সুইমিং পুলে গোসল, সেই রকম মজা। শ্রীমঙ্গলের 35 যেখানে ইয়েও দেখা যায়, কি টাইম দেখা যায়। ওই যে 1 2 3 হ্যাঁ, এটা সেই রকম বৃষ্টি, সেই বৃষ্টি যার জন্য পুরা আমি ক্যামেরাটা বৃষ্টি মানে কঠিন এক বৃষ্টি। এখন সেই বৃষ্টিতে আমরা আনন্দের মাঝে একেবারে হারিয়ে গেছি। 1 2 3 এই হলো শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্যে ভরপুর। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচুতে হয়ে থাকে এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। 1925 সালে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়। উঁচু নিচু টিলা জুড়ে এ বন বিস্তৃত। এসব স্থানে জোঁকের উপদ্রব খুব বেশি। এই যে লোহা কাঠ, এই গাছটার দাম কত টাকা হতে পারে? এই গাছটার দাম কত হতে পারে? অনেক হয়, কমপক্ষে 10 লাখ টাকা আরো বেশি। এই হচ্ছে সেই লাউয়াছড়ার বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেল লাইন, যেখানে আমার আছে জল। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 days সিনেমার শুটিং এখানে হয়েছে। এখানে কি কি গবেষণা করা হয়? মেইনলি চায়ের উপরেই ওরা গবেষণা করে এটার জাতগুলার উন্নতি করার চেষ্টা করে, আমার জাত ধারণা, কিন্তু আমি তো আসলে এই ব্যাপারে এত ভালো জানি না। আর
আদি নীলকণ্ঠ চায়ের যে দোকান সেটি, এখান থেকেই মূলত 7 কালারের যে চা সেটির সৃষ্টি। 7 কালারের চা আমি বহুবার খেয়েছি, তাই আজকে আমি খাচ্ছি না। এটা খুব একটা টেস্টি কিছু না, তবে দেখতে সুন্দর, এতটুকু। শুভ সকাল। সকালবেলা হচ্ছে এই অবস্থা, বেশ ভালো রকমের বৃষ্টি, মানে যাকে বলে শাওয়ার। এটা হচ্ছে এই ভবনের 5 তলায় যে রেস্টুরেন্ট এরিয়া, এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট এরিয়া। এখানে সকালবেলা ব্রেকফাস্টটা ফ্রি থাকে, আর তাছাড়া অন্যান্য সময় এখানে তারা অর্ডার করলে তারা খাবার রান্না করে। হচ্ছে পরোটা এবং অমলেট, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর একটা আইটেম আছে, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল, হ্যাঁ। আচ্ছা, ওই যে বাঘের কথা কি যেন বললেন? এটা বলে আমাদের মানে সিলেটি ভাষায় বলে কুকি বাঘ। কুকি বাঘ। হ্যাঁ। আর অরিজিনালটা তো নাম হলো চিতাবাঘ। আচ্ছা, মানে ওটা হলো ডুপ্লিকেট বাঘ। হ্যাঁ হ্যাঁ, বাঘ যে ডুপ্লিকেট হয় এটা বাংলাদেশে মনে হয় সম্ভব, এখানে এসে শুনলাম আমি। তা ওটা তো অরিজিনালটা তো আপনার পাইলে আমারে পাইলে খাই দিব। হ্যাঁ, অরিজিনালটা পাইলে তো খেয়ে নেবে। চাপটা দিব, এসএনজি বিনজিটা সারা এলেই যাইব। হ্যাঁ। আর ওই যে মানে আমরা যে বলছি যে কুকি বাঘ, স্যার বলছেন যে এটা মেসোবাঘ। মেসোবাঘ, হ্যাঁ। হ্যাঁ, ওই এই চা বাগানটা পরে এদিকে নামার দরকার। যে ভানুগাছ যে রোড আছে, সেই মেইন রোড থেকে আমরা বাইপাস ভিতরের আর একটা রাস্তা দিয়ে আসলাম। রাস্তা দিয়ে এসে এখানে নূরজাহান টি এস্টেট, নূরজাহান চা বাগান বলে, এই নূরজাহান চা বাগান এখানে দেখছি। অসাধারণ সুন্দর, মানে এটা পাহাড়ের উপরে, তো এই চা বাগানটা দেখতে মানে অন্যান্য যে ফ্ল্যাট যে চা বাগান থাকে তার থেকে অনেক বেশি ভালো লাগে। অনুমতি সাপেক্ষে আপনারা চা বাগানে উঠতে পারেন, এখানে যদি বাগান মালিক বা কর্তৃপক্ষের কেউ থাকে উঠে আপনারা ঘুরে আসতে পারেন। তবে অনুমতি ব্যতি রেখে চা বাগানে না ওঠাটাই শ্রেয়, কারণ বেশিরভাগ চা বাগানেই লেখা থাকে জনসাধারণের প্রবেশ নিষেধ। এই মোড়ে এসে আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এই মোড়ে আসার পর দেখতে পেলাম একেবারে 360 ডিগ্রি, মানে পুরো চারপাশে হচ্ছে চা বাগান। চলে আসলাম মাধবপুর লেকে। এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে সেই রাজকুমার। এই রাজকুমার, উনি আমাকে এর আগে আমি যতবার এখানে এসেছি ততবার উনি আমাকে ঘুরাই ঘুরাই দেখেছি। এই হচ্ছে চা পাতার ভর্তা। চা পাতা মুড়ির সাথে খাবেন না, চা পাতা আলাদা আলাদা আমরা বেনে দেবো। এই চা গাছগুলোর বয়স 110 বছর, কিন্তু এই চা গাছে আর চা হয় না, মেয়াদ শেষ, তবে গাছ বেঁচে থাকবে। আর ঠিক এই পাশে এই যে বেড আছে, এই বেডে নতুন চারা, মানে ওই যে বড় যে গাছগুলো আছে সেই গাছের থেকে কলম করা হয়, কলম করে এখানে চারা উৎপাদন করা হয়। এইগুলা হচ্ছে খুবই রেয়ার যে গাছগুলা, সেগুলা হরিতকি আর হচ্ছে বহেরা। এই হচ্ছে মাধবপুর লেক। মাধবপুর লেকে চলে আসলাম। প্রকৃতপক্ষে এই লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আজকে উপলব্ধি করার মতো উপায় নেই, কারণ আজকে সম্পূর্ণ মেঘলা দিন। এই মেঘলা দিনে এই সময় এই লেকের সৌন্দর্য পুরোপুরিভাবে উপলব্ধি করা যায় না। তবে রৌদ্রোজ্জ্বলময় দিন হলে এই লেকে যেই রিফ্লেকশন বা যে প্রতিচ্ছবি দেখা যায় সেটি দেখতে অসাধারণ লাগে। মাধবপুর হ্রদ সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার। চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোই চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন, যা প্রায় প্রতিটা চা বাগানের ক্ষেত্রেই অতি স্বাভাবিক ব্যাপার। এরই ধারাবাহিকতায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানের মধ্যস্থিত 3টি টিলাতে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর হ্রদ। এই জায়গাটা তো মনে হচ্ছে আবার একটু পিছলা।
এই ফুল থেকেই স্যার এই যে ফল হয়, এই দেখেন ফলটা, এটা স্যার একবারে পাকে, এটা এই যে গাছ থেকে পেকে একবারে মনে করেন যে পুক্ত হয়ে গেছে, এই ফলটা সাপে খেয়ে দেয়, এটাকে বলে পাহাড়িয়া নিষিদ্ধ। সাপে খায়? হ্যাঁ, এই দেখেন পুক্ত হয়ে গেছে না, হ্যাঁ। কিন্তু স্যার জিভাতে যদি দেন একবারে মধুর মতো মিষ্টি, কিন্তু সাপে খেয়ে দেয়। এটা সাপের ঘর, তার মানে এর মধ্যে সাপ আছে। আপনারা মাঝে মাঝে কি ভাষা বলেন? স্যার এগুলো ভোজপুরি স্যার, স্যার আমাদের দেশের ভাষাটা হলো স্যার ভোজপুরি। ভোজপুরি, হ্যাঁ। আমরা স্যার আপনার সাথে এখন বাংলা ভাষা বলি, এই জন্য স্যার এই বাগানের ভিতরে 15 থেকে 20,000 খালি ভোজপুরি লেখা থাকে। হ্যাঁ। আমাদের স্যার পূর্ব বাংলাদেশে ব্রিটিশরা তো নিয়ে আসলো উড়িষ্যা বিহার থেকে, এটা 47 দেশ ভাগ হয়েছে, হ্যাঁ। কিন্তু এখানে স্যার মনে করেন যে যারা শ্রমিক, আপনি যে কোনো কোম্পানি যাবেন খালি ভোজপুরি লোক পাবেন। তো ওই যে ফিনে, নূরজাহান, মাধবপুর চা বাগান সরকারি, এটাগুলো আলাদাতে। আমাদের স্যার এমনি সপ্তাহে 6 দিন কাজ হয়, এই 6 দিনের ভিতরে স্যার একদিন খালি অফ থাকে, ওই যে রবিবারে মহারানী যে ছুটি দিয়েছিল ব্রিটিশ আমলে, এই ছুটিটা এখন আমরা পাই। তো রবিবারে বন্ধ, সব ফ্যামিলিকে পাবেন বাসায়, আর এমনি প্রতিদিন আবার খুঁজলে পাবেন না। তো সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ হয়, রবিবার একদিন হাফ। এই হলো চা পাতার ভর্তা। চা পাতার ভর্তা খাচ্ছি, একটু ঝাল আছে কারণ বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, ভালোই লাগে। এই হচ্ছে সেই ভানু গাছ, ভানু গাছ। সানিমার পার্সোনালি আমাদের জন্য খাবার চুজ করেছে। এটা হলো আমাদের লাউ ভাজি না সানডে, যেটা লাউয়ের তরকারি আছে, আর এটা হলো ও ও হ্যাঁ, এটা একটু গরম। আর এটা হলো চিকেন না, সাতকরা চিকেন, চিকেন কড়াই, জি এটা হলো চিকেন করা, এটার ভিতরে আছে সাতকরা দেওয়া আছে না? জি, মাটন, এটা মাটন না? না এটা চিকেন, ও, এটা হচ্ছে মাটন। ও এটা চিকেন। আর এটা হলো বেগুন, সিটি, ডাল, এটা হলো আমার করলা, আর একটা আলু ভাজি। উনি আছে, উনি হচ্ছে আমাদের পাইলট। আজকে আমাদের সিএনজি নিয়ে সারাদিন ঘুরে ফিরে দেখাইছে। আর এই যে এখানে পাওয়া গেছে আমাদের একজন সাবস্ক্রাইবার কে, দুজনেরই সাবস্ক্রাইবার নেই। হ্যাঁ, উনি আমাদের একজন দর্শক। ট্রেনের ঘন্টা পড়লো, সেই সাথে আমাদের শ্রীমঙ্গল সফরের পালা এইবারের মতো শেষ। হয়তো ভবিষ্যতে আবারও সময় সুযোগ হলে আমরা ভ্রমণ করবো একসাথে, অন্য জায়গায়, অন্য কোথায়, অন্য জায়গায়, অন্য At least কোনো not স্থানে। শ্রীরামনগরে। At least শ্রীমঙ্গলে Not না। শ্রীরামনগরে। হতে পারে Maybe সিলেট, somewhere. হতে পারে রাজশাহী, হ্যাঁ। হতে পারে ঠাকুরগাঁও, কোনো না কোনো এক জায়গায় চিটাগাং। হাজির হয়ে যাব। বা দেশের বাইরে বলা যায়। হ্যাঁ, এমনও হতে পারে, হতে পারে থাইল্যান্ড, হতে পারে সিডনি, হ্যাঁ। এমনও হতে পারে যে সিডনি থেকে আমরা অন্য কোনো সিটিতে ট্রেন জার্নি করে যাব। তো আজকে এখানে সাইনিং অফ করছি, দেখা হবে খুব শীঘ্রই। আসছে পারাবত এক্সপ্রেস।